আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের জানার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে তোমাদের জন্য আজকে একটি সহজ টপিক নিয়ে আমি হাজির হলাম। মোহাম্মদ তারেক হোসেন, তোমাদের সবার প্রিয় তারেক ভাইয়া। তো আজকে এই টপিকটি হলো তোমাদের সবারই কম বেশি টুকটাক জানা আছে, যে টপিকটি হলো পরন্ত বস্তুর সূত্রাবলী। তো পরন্ত বস্তু সম্পর্কে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও কয়েকটি পরন্ত বস্তুর সূত্র দেন, যেটি আমরা সাধারণত তিনটি বলে থাকি। তো এই তিনটি সূত্রের উল্লেখযোগ্য যে বিষয়াদি সেটি আমরা একটু দেখার চেষ্টা করব আজকের ক্লাসে। দেখো, এই সূত্রগুলি আলোচনার সুবিধার্থে বা আলোচনা করার আগে আমাদেরকে দুটি বিষয় সম্পর্কে নিশ্চয়তা দিতে হবে। যে দুটি বিষয় তুমি এখানে দেখতে পাবে, যে আমাদেরকে দুটি বিষয় সম্পর্কে কনফার্ম করতে হবে। যার একটি হলো স্থির অবস্থা হতে ফেলতে হবে, অর্থাৎ যে বস্তুটি মুক্তভাবে পরন্ত হবে। মুক্তভাবে কেন ইউজ করলাম সেটিরও ব্যাখ্যা কিন্তু এখানে আছে আমাদের, যেটি হলো বাধাপ্রাপ্ত হবে না। কি দ্বারা বাধাপ্রাপ্ত হবে না? তুমি যদি আমাকে প্রশ্ন করো তাহলে আমি এর উত্তর দেব, বাতাসের বাধা বলো, ঘর্ষণ বল বলো, এই ধরনের আনুষঙ্গিক বিষয়াদি যেসবই আছে তাদের আলোকে কোনোভাবেই সে যাতে প্রভাবিত না হয়, অর্থাৎ বাধাগ্রস্ত না হয়। অর্থাৎ প্রথম দিকে আমরা যে কথাটি বললাম, দেখো একটু এখানে আমাদের স্ক্রিনে সেই বিষয়টি আছে, স্থির অবস্থা হতে ফেলতে হবে। এর মানে আসলে কি বুঝি? স্থির অবস্থা হতে ফেলতে হবে এর মানে হলো আমাদের যে পরন্ত বস্তু হবে তার আদিবেগ হবে শূন্য, অর্থাৎ তার আদিবেগ হবে কি? শূন্য। এরপরে তুমি যদি দ্বিতীয় কনসেপ্টে আসো, দেখো এখানে আমি কি লিখে দেওয়া আছে। দেখো, পতনশীল অবস্থায় বস্তুটি বায়ু বা অন্য কোনো জিনিস কর্তৃক বাধাগ্রস্ত হবে না, অর্থাৎ এখানে যাতে মুক্তভাবে পরন্ত হয়। তো ফ্রি ফলিং বডি বা মুক্তভাবে পরন্ত বস্তু তোমরা জেনে আসছো যে এক প্রকার ত্বরণ দ্বারা প্রভাবিত হয়, যে ত্বরণটি হলো অভিকর্ষ ত্বরণ, যে ত্বরণটি হলো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ কি তোমরা জেনে আসছো? অভিকর্ষ ত্বরণ জি দ্বারা প্রকাশ করে থাকি, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এসআই পদ্ধতিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তবে এফপিএসে যদি বলা হয় তাহলে জি এর মান কিন্তু হলো, আমরা জানি, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো, আমরা এই দুইটি মান কিন্তু ইউজ করতে পারবো সাধারণ অর্থে। তবে তোমরা যদি সিজিএস ইউনিটের কথা বলো তাহলে আমি বলবো সিজিএসে জি এর মান হলো 981 বা 981 অথবা 9.80 অনেক সময় ইউজ করে থাকি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট হিসাবে 980 অথবা 981 ইউজ করে থাকি। তো এখন এই পরন্ত বস্তুর সূত্রাবলী আলোচনার প্রথমেই আমাদের এই ধারণাগুলি ইউজ করতে হবে। হ্যাঁ, স্থির অবস্থা হতে যদি পরন্ত না হয় সেক্ষেত্রেও সূত্রগুলি কীরকম হবে, গতির সে সূত্রগুলি সম্পর্কে আমরা ধারণা নিব। তো প্রথমেই আমরা এই জিনিসগুলি ক্লিয়ার হওয়ার পরে আমাদের হাতে পরবর্তী অবস্থাটা দেখো, আমরা যদি একটু বলি, সূত্র তিনটি আসছে। দেখো, আমাদের হাতে তিনটি সূত্র আসছে। আমি সূত্রগুলি খুব সহজে তোমাদের এখান থেকে একটু বলার চেষ্টা করব। দেখো, স্থির অবস্থা হতে অবাধ অবতরণের সময় সকল বস্তু সমান দ্রুততায় নিচে পড়বে, নিচে যাবে। অর্থাৎ এই জিনিসটিকে একটু সহজভাবে যদি আমি এক্সপ্লেন করি বা ব্যাখ্যা করি, সেটি হলো স্থির অবস্থা হতে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ একই দূরত্ব অতিক্রম করবে। এই একই দূরত্ব কীরকম? তুমি যদি জেনে থাকো যে বাতাসের বাধা সহ অন্যান্য আনুষঙ্গিক যে বাধাগ্রস্ত হওয়ার প্রবণতা সেগুলি যদি না থাকে, তাহলে স্থির অবস্থা হতে পরন্ত সকল বস্তু একটা নির্দিষ্ট হাইট থেকে ফেলে দেওয়া হলে একটি ভারী বস্তুও যে দূরত্ব অতিক্রম করবে যে সময় নিয়ে, একই সময় নিয়ে হালকা বস্তুও একই দূরত্ব অতিক্রম করবে। তবে দ্বিতীয় সূত্রে যদি আমরা একটু আসি তাহলে দেখো, এখানে বলে দেওয়া আছে স্থির অবস্থা হতে দেখো এখানে আমাদের কি বলে দেওয়া আছে, স্থির অবস্থা হতে অবাধে পতনশীল যদি আমাদের বস্তু হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হবে সেটি হবে তার সময়ের সমানুপাতিক। দেখো, পতনকাল তথা সময়ের সমানুপাতিক।
এখন এই জিনিসটি ব্যাখ্যা কিন্তু আমাদের করতে হবে। তো মুক্তভাবে পরন্ত বস্তু স্থির অবস্থান থেকে যদি হয় সেক্ষেত্রে দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলবো যে কোনো সময়ে প্রাপ্ত বেগ হলো সময়ের সমানুপাতিক, অর্থাৎ b ইজ প্রপোর্শনাল টু t। তবে আমি আশা করি তোমরা সমানুপাতের ধর্ম সম্পর্কে ধারণা রাখো, সেদিক থেকে আমরা b ইজ প্রপোর্শনাল টু t এখান থেকে আমরা লিখে ফেলতে পারি দুইটা ডিফারেন্ট সময়ে বেগ এর অনুপাত হবে সময়ের অনুপাতের সমান, অর্থাৎ v1/v2 ইজ ইকুয়াল বলা যাবে t1/t2। একই সাথে তোমরা দেখো তৃতীয় যার একটি সূত্র আছে যে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সেই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ আমি যদি t সময়ে অতিক্রান্ত দূরত্ব h ধরে নেই তাহলে h ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার। থার্ড সূত্র থেকে দেখো কি লেখা যায়, h ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার, অর্থাৎ এখান থেকে তুমি h1/h2 ইজ ইকুয়াল লিখতে পারো t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার। দেখো h1/h2 ইজ ইকুয়াল লিখে ফেলতে পারো t1 স্কয়ার বাই t2 স্কয়ার। তো এই দুইটি সূত্র বা তিনটি সূত্র আসলে প্রত্যক্ষভাবে যদি বলি আমরা এই তিনটি সূত্রকে ব্যবহার করার চেষ্টা করতে হবে আমাদের। তো সেই তিনটি সূত্রকে ব্যবহার করার চেষ্টায় আমরা দেখো পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের হাতে মূলত পরন্ত বস্তু সূত্রাবলী সম্পর্কে ধারণা। দেখো এখানে আমি কতগুলো ইকুয়েশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো একটা বস্তু আমরা প্রথমে ব্যাখ্যা করলাম গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্রাবলী সম্পর্কে। এবারে যদি আমাদের আদিবেগ থাকে, দেখো নর্মাল কনসেপ্টে কিন্তু আমাদের আদিবেগ ছিল না, স্থির অবস্থান হতে পরন্ত। তো এবারে যদি আমাদের আদিবেগ থাকে, দেখো আদিবেগ বলতে এখানে নিম্নগামী বস্তু বলে যে টপিকটি দেখানো হয়েছে, দেখো নিম্নগামী বস্তু, সেখানে নিম্নগামী বস্তু সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে আমি বললাম একটি বস্তু এখান থেকে ফেলে দিলাম। প্রথম কনসেপ্টটা ছিল স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া জাস্ট, এবারে কিন্তু একটা আদিবেগ সহকারে নিচের দিকে থ্রো করা হলো। সেক্ষেত্রে দেখো তার নিচের দিকে হলো আদিবেগ ইউ থাকবে, একই ডিরেকশনে দেখো অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। তাহলে যেদিকে গতি সেদিকেই যদি অভিকর্ষ ত্বরণ তথা ত্বরণ কাজ করে সেটিকে কিন্তু আমরা পজিটিভ ত্বরণ বলে থাকি, কিন্তু গতির বিপরীতে যে ত্বরণ সেটিকে আমরা বলে থাকি মন্দন। তো এখানে ইউ এবং জি একই ডিরেকশনে কাজ করায় সেক্ষেত্রে আমরা বলবো কি সমত্বরণ বা একই ডিরেকশনে গতি পজিটিভ ত্বরণ হিসাবে। তাহলে তখন সূত্রটা আসবে কি, দেখো ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি, অর্থাৎ সমত্বরণে আমাদের যে তোমার গতির যে সূত্রগুলি আছে সেক্ষেত্রে প্রথম সূত্রটি ছিল ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি। এবারে এখানে যে সূত্রটি আরেকটি সূত্র আছে তোমরা জেনে আসছো যেটি যে আমাদের দ্বিতীয় সূত্র এইচ ইজ ইকুয়াল গড় বেগ ইন্টু টাইম, গড় বেগ ইন্টু টাইম। তাহলে গড় বেগ ইন্টু টাইম এই সূত্রটির আদলে আমাদের পরবর্তী কনসেপ্টটা কেমন হয়, দেখো ভি ইজ ইকুয়াল আমরা যেহেতু জেনে আসছি ইউ প্লাস জিটি, সেই মানটা এখানে বসাই দিলাম ইউ প্লাস জিটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখান থেকে এন্ডিংয়ে আমরা দেখতে পাই সরলীকৃত করলে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে গতির এই সূত্রটি কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমাদের হাতে আছে কি, দেখো এটি গেল আমাদের, দেন আমাদের হাতে আছে হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এটি এবার কেমন সূত্র, দেখো আমরা ত্বরণের ক্ষেত্রে যেমন করে জেনে আসছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2js, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2js। তো সেখানে ত্বরণ বলতে এখন বুঝতেছি আমরা পজিটিভ ত্বরণ, যেটি হলো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ। একই সাথে আমাদের আদিবেগ যেহেতু ইউ এখানে এবং অতিক্রান্ত দূরত্ব আমরা এইচ বা সরণ এইচ হিসেবে ধরে নিচ্ছি এখানে, সেক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল চলে আসবে ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো এরপরে হলো আমাদের ঊর্ধ্বমুখী বস্তু, যেটা নিয়ে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ঊর্ধ্বমুখী বস্তু। তাহলে ঊর্ধ্বমুখী বস্তু কি, দেখো আমাদের ঊর্ধ্বমুখী বস্তুর জন্য আদিবেগ হয় উপরের দিকে, কিন্তু তার উপরে যে ত্বরণটি কার্যকর থাকে সে ত্বরণের ডিরেকশন হয় নিচের দিকে, অর্থাৎ গতির বিপরীতে ত্বরণ, যে ত্বরণটিকে আমরা নেগেটিভ ত্বরণ বলতে পারি, মন্দন হিসেবে কাজ করে, সমমন্দন। তাহলে সূত্র হিসেবে ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস এটি এর স্থলে আমরা বলবো কি ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি, ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। আবার একই সাথে দেখো আমাদের সূত্র আছে কি এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল হবে ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখো খাড়া উপরের দিকে সরাসরি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করছি সর্বাধিক উচ্চতা হলো ইউ স্কোয়ার বাই 2g। কীভাবে হলো,
তুমি জানো একটা বস্তুকে সরাসরি উপরের দিকে থ্রো করা হলে বা নিক্ষেপ করা হলে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠা পর্যন্ত দেখো প্রথম দিকে তার বেগ যদি ইউ হয় আস্তে আস্তে করে তার গতিটা কমতে থাকে। তার গতিটা কমতে কমতে একটা সময় দেখা যায় তার গতিটা শূন্য হয়ে যায়। অর্থাৎ কখন সেই গতিটা শূন্য হবে? সেই গতিটি শূন্য হয় হলো সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ যে উচ্চতার পরে বস্তুটি আর উপর দিকে উঠে না, সেই উচ্চতায় গেলে তার বেগটা শূন্য হয়ে যায়। ঠিক সেই ধারণায় আমরা যদি একটু বলার চেষ্টা করি যে আমাদের সূত্র ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি এইসে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বা বেগের মান কিন্তু শূন্য হয় কোথায়? সর্বোচ্চ উচ্চতা উঠে আসলে। তাহলে দেখো এই সূত্রটিকে যদি আমরা বলে দিই শেষ বেগের মান শূন্য ইজ ইকুয়াল লেখা যাবে তাহলে শূন্য স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2জি ক্যাপিটাল এইচ। যদি আমি ক্যাপিটাল এইচটা সর্বোচ্চ উচ্চতা বলে দিই, তাহলে এখান থেকে তুমি যদি সমাধান করো ক্যাপিটাল এইচ এর ভ্যালু দেখতে পাবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2জি। ক্যাপিটাল এইচ এর ভ্যালু কিন্তু দেখো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2জি। এখন আরেকটি বিষয় আছে, দেখো সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল টি ইজ ইকুয়াল ইউ বাই জি। কোথা থেকে আসলো? এইমাত্র তুমি বললে বা আমি বললাম খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতায় যখন সে অবস্থান করে তখন তার বেগের মান শূন্য। গতির সাধারণ সমীকরণ বা প্রথম সমীকরণ অনুসারে আমরা কিন্তু সূত্রটি জানি, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, দেখো যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে সেই সময়টা যদি আমি এখানে টি বলে দিই, তাহলে সেই উচ্চতায় শেষ বেগের মান হয়ে যাবে কত? শূন্য। তাহলে শূন্য ইজ ইকুয়াল লেখা যাবে হলো ইউ মাইনাস জিটি। অর্থাৎ এখান থেকে লেখা যাবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি ইজ ইকুয়াল ইউ বাই জি। দেখো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় টি ইজ ইকুয়াল ইউ বাই জি এখানে আছে। আরেকটি মজার বিষয়, এখানে টোটাল বিচরণকাল আমরা কিন্তু টোয়াইস ইউ বাই জি দেওয়ার চেষ্টা করছি। দেখো টোটাল সময়, টোটাল বিচরণকাল বা উড্ডয়নকাল বলে থাকি অথবা শূন্যে ভাসমানকাল বলে থাকি। তো সেই জিনিসটি ব্যাখ্যা আমরা কিভাবে করব? দেখো আমাদের সেই ব্যাখ্যাটি এরকম, আমাদের হাতে একটি সমীকরণ আছে, দেখো এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যখন বস্তুটি পুরোপুরি বিচরণ করে চলে আসে, শূন্যে ভেসে থাকে যতক্ষণ যাবৎ, যখন ভূপৃষ্ঠে আবার ফিরে আসে, দেখো যখন ভূপৃষ্ঠে বস্তুটি নিক্ষেপের পর আবার ফিরে আসে, আবার যখন ভূপৃষ্ঠে আসবে তখন আমরা কিন্তু বলে থাকি বস্তুটি কর্তৃক অতিক্রান্ত টোটাল উচ্চতা বা সরণ এইচ ইজ ইকুয়াল 0। তার মানে এইচ এর মান 0 হয় এরকম সময় আমরা বের করতে চাই। এইচ এর মান 0 হয় কোথায়? দেখো এইচ এর মান 0 যদি আমি একটু বলি, 0 ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। 0 ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তোমরা একটু সমাধান করার চেষ্টা করলে দেখতে পাবে টি কমন যায়, তাহলে ইউ মাইনাস হাফ জিটি, ইউ মাইনাস হাফ জিটি ইজ ইকুয়াল 0। এখন এখান থেকে সমাধান করে তুমি বলতে পারো হয় টি ইজ ইকুয়াল 0 অথবা ইউ মাইনাস হাফ জিটি ইজ ইকুয়াল 0। তার মানে দেখো এখান থেকে সমাধান করলে টি এর মান দেখতে পাবে টোয়াইস ইউ ডিভাইডেড বাই জি। কি ধারণা পেলে? দেখো ধারণাটি হলো এরকম, এইচ এর মান 0 হয় দুইটি ডিফারেন্ট সময়ে। এইচ এর মান 0 হয় দুইটি ডিফারেন্ট সময়, যার একটি হলো 0 আরেকটি হলো কি টোয়াইস ইউ বাই জি। টোয়াইস ইউ বাই জি হলো একটি সময়, আরেকটি সময় হলো টি এর মান 0। এখন টি এর মান 0 জিনিসটা কি? দেখো বস্তুটিকে যখন আমি এখান থেকে নিক্ষেপ করলাম খাড়া উপরের দিকে তখন কিন্তু এইচ এর মান 0। আবার যখন ভূপৃষ্ঠে ফিরে আসলো তখন কিন্তু এইচ এর মান 0। দেখো যখন থ্রো করলাম খাড়া উপরের দিকে তখন কিন্তু আমাদের সময় গণনার শুরু ছিল, অর্থাৎ সময় গণনার শুরুটা বলতে বোঝাচ্ছি সময়টা আমাদের 0 সেকেন্ড। তারপর যখন পুরোপুরি ঘুরে আবার চলে আসলো আমার কাছে তখনকার আরেকটি সময় আছে, দেখো প্রথমে কিন্তু 0 সেকেন্ড, তারপর ঘুরে আসার ক্ষেত্রে যতটুকু সময় সে পাড়ি দিল, তাহলে সেই সময়টি কত? আমি যেহেতু দুটি সময় পেলাম, একটি হলো 0 আর একটি হলো টোয়াইস ইউ বাই জি, তার মানে বুঝতে হবে তোমাকে খুব সহজেই যে আসলে ফিরে আসার ক্ষেত্রে কমপ্লিট সময় হলো টোয়াইস ইউ বাই জি। তাহলে আমরা কি বুঝলাম? শূন্যে ভাসমান কাল বা বিচরণকাল বা উড্ডয়নকাল যেটাই বলি আমরা, সেটা হলো টোয়াইস ইউ বাই জি। এখন এই টোয়াইস ইউ বাই জি এর ব্যাখ্যা কিন্তু তোমাকে দিয়ে দিলাম। তাহলে পুরোপুরি ঘুরে আসতে সময় যদি টোয়াইস ইউ বাই জি হয়, যার মধ্যে দুইটা ডিফারেন্ট টাইম বলতে পারি, একটি হলো ওঠার সময় আরেকটি কি নামার সময়।
এখন ওঠার সময় যদি ইউ বাই জি হয়, দেখো টোটাল সময় কত পেলাম, টোয়াইস ইউ বাই জি, যার মধ্যে উঠাও আছে পাশাপাশি নামাও আছে। তাহলে ওঠার সময় কত, ইউ বাই জি, তাহলে বাকি সময়টা হবে নামার সময়। এখন আমরা এখান থেকে তাহলে নামার সময় কত দেখতে পাই, নামার সময় দেখতে পাই ইউ বাই জি, অর্থাৎ ওঠার সময় যেমন ইউ বাই জি, নামার সময়টিও হলো ইউ বাই জি। তাহলে কি বুঝতে পারলাম, ওঠার সময় এবং নামার সময় পরস্পর সমান, ওঠার সময় এবং নামার সময় পরস্পর সমান। দেখো জিনিসগুলো আমরা কিন্তু ক্লিয়ার হয়ে নিলাম, সর্বোচ্চ উচ্চতা ক্লিয়ার হলাম, ইকুয়েশনগুলির ব্যাখ্যা দিলাম, টোটাল আমাদের খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য ওঠার সময় ক্লিয়ার হলাম, টোটাল সময়টা ক্লিয়ার হলাম, পাশাপাশি নামার সময় তাহলে কত হবে, ইউ বাই জি, যেখান থেকে আমরা ব্যাখ্যা দিলাম ওঠার সময় এবং নামার সময় পরস্পর সমান। এবারে দেখো লাস্ট আমি একটি কথা এখানে বলার চেষ্টা করব আমাদের এই স্ক্রিনে। দেখো বলা আছে প্রক্ষেপ বেগ ইজ ইকুয়াল প্রত্যাবর্তন বেগ। এই জিনিসটার মানে কি, প্রক্ষেপ বেগ মানে কি, যে বেগে তুমি সরাসরি খাড়া উপর দিকে নিক্ষেপ করলা, নিক্ষেপ বেগ বলতে পারো তুমি। তাহলে সেই বেগটি কি, যে বেগে তুমি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলা, সেই বেগটা আমি যদি এখানে একটু ফিগার হিসেবে দেখানোর চেষ্টা করি, খুব সহজে বুঝে নিবা। যে বেগে তোমার বস্তুটিকে খাড়া উপর দিকে প্রক্ষিপ্ত করা হয় বা নিক্ষেপ করা হয়, বস্তুটি এসে ভূপৃষ্ঠে একই বেগে আঘাত করবে। কিভাবে, সেই সূত্রটির প্রমাণ বা এই কনসেপ্টটি কীভাবে বুঝি আমরা, তোমরা যারা শক্তির সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে ধারণা রাখো, যেহেতু এখানে বাতাসের বাধা কিংবা অন্যান্য কোনোরূপ বাধা বল এখানে ক্রিয়াশীল হয় না, তার মানে কোনো এনার্জি লস হয় না, এনার্জি লস হয় না বিদায় সেই ধারণা অনুসারে যখন তুমি জিনিসটিকে থ্রো করলা উপর দিকে, তখন কিন্তু যে গতিশক্তি নিয়ে খাড়া উপরের দিকে ছোড়া হয়, ঠিক একই গতিশক্তি নিয়ে কিন্তু ভূপৃষ্ঠে এসে আঘাত করে, যার ফলাফল হিসেবে আমরা কিন্তু বলে দিতে পারি যে বেগে উপর দিকে থ্রো করা হলো সেই একই বেগে এসে ভূপৃষ্ঠে আঘাত করে। তার মানে আমরা কিন্তু আইডিয়াটা খুব সহজে জেনে নিলাম। আমাদের এই ছিল আসলে মোটামুটি ইকুয়েশন ভিত্তিক ধারণা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবে, আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এবারে দেখো পরবর্তী কনসেপ্টে আমরা কি দেখতে পাই। আমাদের এখানে আমরা কিছু সমস্যা সমাধানের চেষ্টা করব। এর পরবর্তী অংশে আমরা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমাদেরকে মনে রাখতে হবে একটি কথা, আমি সবসময় আমার স্টুডেন্টদের ক্লাসে বলে থাকি, যে কথাটি হলো এরকম, তুমি যতটুকু শিখতে চেষ্টা করবে, যতটুকু তুমি শিখতে চেষ্টা করবে, যতটুকু তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবে, ততই তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক তোমাকে ততটা সাপোর্ট দিবে। দেখো অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা। তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি প্রচেষ্টার মধ্যে দিয়ে না যাও, তাহলে তোমাকে কখনোই তোমার মস্তিষ্ক তথা তোমার মন সাপোর্ট দিবে না। এবং এটা আমি সবসময় বিশ্বাস করি, আমার স্টুডেন্টদের আমি সবসময় বলার চেষ্টা করি। তুমি ফিজিক্সের ক্ষেত্রে বিশেষ করে কিভাবে তৈরি হবে, ফিজিক্সের ক্ষেত্রে তৈরি হওয়ার দুইটা সাইড আছে আমার কাছে, যেটা মনে হয় পার্সোনালি। আমি জানি না তোমরা আমার সাথে সহমত হবে কিনা। দুইটা পার্ট, একটা হলো থিওরিটিক্যাল আর একটা হলো ম্যাথমেটিক্যাল। থিওরিটিক্যাল পার্টটা তুমি যখন আত্মস্থ করতে শিখবে, তখন তোমার জন্য ম্যাথমেটিক্যাল পার্ট পারাটা সহজ হবে। এবং আমি আশা করি তুমি থিওরিটিক্যাল পার্ট অলরেডি মোটামুটি বুঝে নিয়েছো বা বোঝার চেষ্টা করেছো। আমি আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন আমরা ম্যাথমেটিক্যাল পার্টটুকু বলে যে জিনিসটা বুঝি, ফিজিক্স কিন্তু ম্যাথমেটিক্সের বাইরে কিছু না। তোমাকে ম্যাথমেটিক্স পারতে হলে থিওরিটিক্যাল পার্টটুকু স্পষ্ট ধারণা নিয়ে আসতে হবে। এবারে দেখো আমরা সমস্যাগুলো সমাধানে কিভাবে থিওরিগুলো কাজে লাগাতে পারি। বলা আছে এখানে, একটি বলকে খাড়া ঊর্ধ্বমুখী ছোড়া হলো, অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। ছোড়ার 8 সেকেন্ড পরে বলটি ভূমি স্পর্শ করলো। তাহলে কত সেকেন্ড পরে, দেখো আমাদের এখানে বলে দেওয়া আছে 8 সেকেন্ড পরে। তাহলে 8 সেকেন্ড পরে আমাদের বলে দেওয়া আছে ভূপৃষ্ঠে এসে পরে ভূমি স্পর্শ করলো। তার মানে পুরো সময়টা বলে দেওয়া আছে। পুরো সময় বলতে আমরা কি বুঝি আসলে, দেখো টোটাল সময় টি ইজ ইকুয়াল টোয়াইস ইউ ডিভাইডেড বাই জি, যেটা জানি এটাই ইজ ইকুয়াল, প্রশ্নে বলে দেওয়া আছে 8 সেকেন্ড। এখন জি এর মান যেহেতু আমরা জানি মুখস্থ, এখান থেকে সমাধান করে লেখা যায় ইউ ইজ ইকুয়াল 8 ইন্টু জি ডিভাইডেড বাই 2। তার মানে 8 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2। এই সূত্রের সাহায্যে বা এখান থেকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করলে আদি বেগ ইউ এর মানটা বের হয়ে আসবে। এবং প্রশ্নে কিন্তু সেটাই প্রথমে বলে দেওয়া আছে, শুরুতে যে বেগটি ছিল সেটি বের করতে হবে। তারপরে দেখো ইউ এর মান কিন্তু আমাদের জানা হয়ে গেল।
এটা হলো আমাদের 1 নম্বর সলিউশন। 2 নম্বরে দেখো বলা আছে কি সর্বাধিক উচ্চতা কত। তাহলে 2 নম্বরে দেখো একটু আগে জেনে আসা সূত্র আমাদের সর্বাধিক উচ্চতার সূত্র ক্যাপিটাল H ইজ ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। দেখো মাত্র যে আমি ইউ এর মানটা এখানে পাবো বা পেলাম, সেই মানটি এখানে যদি বসায় দেই তাহলে আমরা কিন্তু ক্যাপিটাল H এর মানটা পেয়ে যাই। অর্থাৎ ইউ স্কোয়ার বাই 2g সূত্রের সাহায্যে ক্যাপিটাল H এর মান বের করতে পারবে। তারপরে দেখো আমাদের হাতে আছে কি 5 সেকেন্ড পরে ভূমিগত উচ্চতা। 5 সেকেন্ড পরে ভূমিগত উচ্চতা। দেখো সেক্ষেত্রে আমাদের সূত্রটি কি হবে, সময়ের সাথে এইচ এর আমাদের ইকুয়েশন দরকার। তাহলে এইচ এর সাধারণ ইকুয়েশন খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য জানি এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো টি এর মান আমি যদি এখানে বসানোর চেষ্টা করি 5 এবং আদি বেগ যদি ওখান থেকে ইউ এর মান বসানোর চেষ্টা করি, এখান থেকে এইচ দেখতে পাবে সরাসরি, এখান থেকে সরাসরি এইচ এর মানটা বের করা যাবে। তারপর 4th আরেকটি কোশ্চেন আছে। দেখো আমরা একটু এখানে বুঝতে ভুল করেছি, আমাদের জি এর মান কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এই জিনিসটা করা যাবে না। জি এর মান দেখো 10 দেওয়া আছে, তাহলে আমি এতক্ষণ 9.8 যেটা বলতেছিলাম এই জায়গাটা আসলে 10 ধরে তোমরা ম্যাথটি করবে। কথা বুঝতে পারলাম কিনা? এখানে জি এর জায়গায় 9.8 না ধরে 10 ধরে করবে। হ্যাঁ, কোশ্চেনে যে ধরনের ডাটা দেওয়া থাকবে সেই ডাটা অনুসারে করতে হবে। তারপর দেখো 6 সেকেন্ড পরে এর বেগ। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে বেগ বের করার যে সূত্র সেটি হলো আমাদের ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। দেখো এখানে তুমি যদি ইউ এর মানটা বসাও, জি এর মানটা বসাও এবং টি এর জায়গায় যদি 6 বসাও, তাহলে আশা করি এখানে একটি নির্দিষ্ট সময় পরে বেগ কত সেটি বের করতে পারবে। তার মানে এখানে কিন্তু দেখো খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর যে কয়টি সূত্র আছে সব কয়টি সূত্র নির্ভর কিন্তু সমস্যা এখানে আছে। অর্থাৎ আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে আসলে সমস্যাটি সমাধান করা যাবে। এরপরে দেখো আমরা আরও কিছু সমস্যা দেখব, তোমাদের দেখানোর চেষ্টা করবো এখানে আরও কিছু সমস্যা। এরপরে আছে হলো আমাদের দেখো ঠিক 144 ফিট ঊর্ধ্বে আরোহণ করতে হলে বস্তুকে কত বেগে ঊর্ধ্বে উৎক্ষেপ করতে হবে। দেখো ঠিক 144 ফিট এর মানে কি বুঝি আমরা? ঠিক 144 ফিটের মানে কি বুঝি? দেখো সর্বোচ্চ উচ্চতা হবে 144 ফিট, অর্থাৎ এর উপরে আর আরোহণ হবে না। 144 ফিটই হবে আমাদের জন্য সর্বোচ্চ উচ্চতা। তার মানে দেখো ক্যাপিটাল এইচ এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি হলো ইকুয়েশন ভিত্তিক আমরা অলরেডি জানি এইচ ইজ ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g ইজ ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি 144। তার মানে দেখো এখান থেকে আমরা কিন্তু ইউ এর মানটা খুব ইজিলি বের করতে পারবো। ইউ ইজ ইকুয়াল হবে √2g ইন্টু 144। তোমাদের আমি বলার চেষ্টা করেছিলাম এটা কিন্তু এফপিএস এ ডাটা দেওয়া আছে। দেখো 144 ফিট, এফপিএস এ জি এর মান হলো 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার এখানে বসানোর চেষ্টা করব আমরা। √2 ইন্টু 32 ইন্টু 144, এই মানটুকু থেকে আমরা আশা করি ইউ এর মানটা পেয়ে যাব, অর্থাৎ কত বেগে উৎক্ষেপ করতে হবে উপরের দিকে। দেখো আমাদের কোশ্চেনটা কিন্তু সেটাই ছিল। এরপরে দ্বিতীয় একটি পার্ট কোশ্চেন হিসেবে আছে, দেখো কখন বস্তু ভূমি হতে 80 ফিট ঊর্ধ্বে থাকবে। 80 ফিট, দেখো এইটার আমি একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হবে। দেখো এখানে কোশ্চেনটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। কনসেপ্ট হিসাবে একটি বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে, দেখো একটি বস্তু আমাদের খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে তোমরা দেখতে পাবে এখানে এই বস্তুটিকে মনে করো খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। ধরে নিলাম এই বস্তুটি এভাবে করে উঠে আবার এভাবে করে নেমে আসে, এটাই হলো সর্বোচ্চ উচ্চতার লেভেল। ধরে নিলাম সর্বোচ্চ উচ্চতার লেভেল। তাহলে এই যে আমাদের বস্তুটি নেমে আসলো, উঠলো, এখানে একটা নির্দিষ্ট হাইট এইচ ধরে নিতে পারি, নির্দিষ্ট হাইট এইচ। দেখো ওঠার ক্ষেত্রে এই উচ্চতা দিয়ে দেখো ওঠার ক্ষেত্রে একটা সময় লাগবে, আর একটি হলো নামার ক্ষেত্রে সময়। এটি হলো আমাদের সাধারণ ভিউ। তবে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি ইজিলি চিন্তা করো, একটা মাত্র জায়গা আছে যেখানে একটি মাত্র সময়, যেটি হলো সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ দুই ক্ষেত্রেই এইচ এর মান সেম। তাহলে এখানে কি হলো,
এখানে দেখো একই উচ্চতা অবস্থানজনিত দুইটা সময়, একটি হলো ওঠার ক্ষেত্রে আর একটি হলো নামার ক্ষেত্রে। ওঠার ক্ষেত্রে সময়টি কম বলে মনে হলেও নামার ক্ষেত্রে সময়টি কিন্তু বেশি। তাহলে এটি যদি আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বলতেছি এই ম্যাথটা আসলে কীরকম কি হবে। তাহলে দেখো আমাদের জন্য, আচ্ছা আমি একটু বলে দিই তোমাদের, কোশ্চেনটি ছিল আগে, যাক আমি এখানে একটু দেখাই দিই, তোমরা বোঝার চেষ্টা করো আগের কোশ্চেনটা। তাহলে আমাদের নর্মালি এইচ ইজ ইকুয়াল আমরা দেখতে পাই ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে 2h ইজ ইকুয়াল আমরা লসাগু করে লিখতে পারি টোয়াইস ইউটি মাইনাস জিটি স্কোয়ার, বা জিটি স্কোয়ার মাইনাস টোয়াইস ইউটি প্লাস 2h ইজ ইকুয়াল 0। দেখ এটি একটি টি এর দ্বিঘাত সমীকরণ, এটি একটি হলো টি এর দ্বিঘাত সমীকরণ। h ইজ ইকুয়াল হলো ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, 2h ইজ ইকুয়াল 2ut মাইনাস জিটি স্কোয়ার, সেখান থেকে লেখা যায়। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি বলার চেষ্টা করতেছি যে যেহেতু এটি একটি টি এর দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ দুইটি সলিউশন থাকতে পারে। তোমরা জানো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0 সমীকরণে যদি বাস্তবে সমাধান থাকেই তাহলে সর্বোচ্চ দুইটি সমাধান থাকে। তাহলে এই যে আমার একটি টি এর দ্বিঘাত সমীকরণ দেখা যাচ্ছে, এখানে কিন্তু দুইটি সমাধান থাকতে পারে সর্বোচ্চ, এবং একটি সমাধান তখনই থাকবে যেটি হলো সর্বোচ্চ উচ্চতার জন্য। তাহলে একটু আগে যে সমস্যাটি ছিল, একটা নির্দিষ্ট উচ্চতা অবস্থানজনিত সময় হবে কয়টা? দুইটা। একটি নির্দিষ্ট উচ্চতায়, থিওরিটিক্যাল পাশাপাশি ম্যাথমেটিক্যাল, এখান থেকে তুমি টি এর মান সমাধান করবা। সেই সমাধানের জন্য সূত্র কি আছে আমাদের, আমি সূত্রটি একটু বলে দিই তোমাকে। দেখো সূত্রটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0। এই সমীকরণের সমাধান কি তোমরা জানো, যেটি হলো এক্স ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। x ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। অর্থাৎ টি এর যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ একটু আগে আমরা দেখতে পেলাম, তাহলে এভাবে করে সমাধান করলে টি এর দুইটি সমাধান পাওয়া যাবে। অর্থাৎ নির্দিষ্ট একটি উচ্চতার জন্য দুইটি ডিফারেন্ট সময় থাকবে। তাহলে এবারে দেখো আমাদের আগের সমস্যাটি সমাধান হলো, নতুন করে একটি সমস্যা কিন্তু আসছে। দেখো যে সমস্যাটি হলো স্থির অবস্থা হতে পতনশীল একটি বস্তু তার পতনকালের শেষ সেকেন্ডে সমস্ত যাত্রাপথের অর্ধেক দূরত্ব পড়ে। বস্তুটির মোট পতনকাল এবং পতনের উচ্চতা নির্ণয় করো, জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলে রাখা জরুরি, সর্বশেষ বা শেষ সেকেন্ড বলতে আসলে আমরা কি বুঝি, শেষ সেকেন্ড বলতে আসলে আমরা কি বুঝি। পরন্ত বস্তুর ধারণায় দেখো একটা বস্তু যদি এরকম এই উচ্চতা হতে পড়ে, এটি যদি ভূমিতল হয়, তাহলে টোটাল সময় যদি তার পড়তে টি সময় লাগে, এইচ ইজ ইকুয়াল আমরা বলতে পারি হাফ জি টি স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল হলো হাফ জি টি স্কোয়ার। মুক্তভাবে পরন্ত বস্তুর ধারণায় আদিবেগ যদি শূন্য হয়, স্থির অবস্থান হতে পরন্ত হয়, এইচ ইজ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। এখন শেষ সেকেন্ড বলতে আসলে কি বুঝি, আমার হিসাবে টি হলো টোটাল সময়, টি হলো আমার হিসাবে টোটাল সময়। এবারে দেখো শেষ সেকেন্ড বলতে বুঝি আমরা টিতম সেকেন্ড। টিতম সেকেন্ড বলতে আসলে কি বুঝি, টোটাল টি সেকেন্ড মাইনাস টি মাইনাস 1 সেকেন্ড। লাস্ট 1 সেকেন্ড, শেষ 1 সেকেন্ড, তার মানে কি বুঝি, টোটাল টি সেকেন্ড থেকে মাইনাস যাবে টি মাইনাস 1 সেকেন্ড। দূরত্ব হিসাবে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমাকে বুঝে নিতে হবে, টোটাল টি সেকেন্ডে যা দূরত্ব হলো মাইনাস যাবে টি মাইনাস 1 সেকেন্ডে। তার মানে আমি যদি শেষ সেকেন্ডের কথা বলি, শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেটি হবে কি দেখো, হাফ জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি মাইনাস 1 হোল স্কোয়ার। এখান থেকে আমি যদি একটু সমাধান করার চেষ্টা করি, দেখো হাফ জি তোমরা যদি কমন নাও, টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 হোল স্কোয়ার, এখান থেকে বর্গরাশি ভেঙে দিলে যে প্যাটার্নটি আসে সেটি হলো টি স্কোয়ার প্লাস 2t মাইনাস টি স্কোয়ার, এখানে প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, শেষমেশ হাফ জি টোয়াইস টি মাইনাস 1। দেখো তোমাদের বইগুলিতে এই সূত্রটি সরাসরি বলে দেওয়া নাই, তবে আমরা তৈরি করতে পারি। কীরকম তৈরি করতে পারি,
শেষতম সেকেন্ড বা শেষ সেকেন্ড হলো টোটাল টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস তার আগের সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। তার মানে টি সেকেন্ডে টোটাল দূরত্ব হলো হাফ জি টি স্কোয়ার, টি মাইনাস 1 সেকেন্ডে টোটাল দূরত্ব হলো হাফ জি টি মাইনাস 1 হোল স্কোয়ার। দ্যাট মিনস লাস্ট 1 সেকেন্ড, দুইটা বিয়োগ করলে কিন্তু আমরা আনসার দেখতে পাই। তাহলে সূত্র হিসাবে দেখো শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হলো এটি, যদি আমরা টোটাল সময় টি ধরে নিই। তাহলে প্রশ্নকর্তার ভাষায় কি বলে দেওয়া আছে দেখো, শেষ সেকেন্ডে সমস্ত যাত্রাপথের তার মানে টোটাল দূরত্বের অর্ধেক দূরত্ব পরে। অর্থাৎ প্রশ্নকর্তার ভাষা যদি আমরা একটু ক্লিয়ার করি, সূত্রগুলি মুখস্থ করে রাখার চেষ্টা করি, দেখো আমরা পেলাম মাত্র হলো শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হাফ জি টোয়াইস টি মাইনাস 1। প্রশ্নকর্তা বলতেছেন এই শেষতম সেকেন্ডে বা শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো টোটালের অর্ধেক, তার মানে টোটাল হলো হাফ জি টি স্কোয়ার তার অর্ধেক। তার মানে দেখো আমরা উভয় পাশ থেকে যদি হাফ জি সরাই ফেলি, হাফ জি ভাগ হিসেবে বাদ দিয়ে দিলাম, তাহলে টোয়াইস টি মাইনাস 1 ইজ ইকুয়াল টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 বা টি স্কোয়ার ইজ ইকুয়াল 4t মাইনাস 2। এখান থেকে আমরা আসলে টি এর একটি দ্বিঘাত সমীকরণ দেখতে পাই, টি স্কোয়ার আমাদের এখানে টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 2 ইজ ইকুয়াল 0। এই যে টি এর একটি দ্বিঘাত সমীকরণ, এখান থেকে দুইটি টি পাওয়া যাবে, দুইটি টি, যার একটি ধরে নিলাম একটি হলো টি1 আর একটি হলো টি2, এরকম আনসার পেলাম। দেখতে হবে টি1 এবং টি2 এর মধ্যে কোনো একটি মান আছে 1 এর থেকে কম, টি1 এবং টি2 এর কোনো একটি মান আছে 1 এর থেকে কম, 1 এর থেকে কম। এখন আবার বলি এই দ্বিঘাত সমীকরণ সমাধান করবে কিভাবে? ওই যে একটু আগে সলিউশনের আমরা যে একটা সমাধানের ইকুয়েশন লিখে দিয়েছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল 0 সমীকরণের সমাধান এক্স ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। সেখান থেকে টি এর মান দেখতে পাবে। তাহলে বিষয়টা কি আসলো আমাদের কাছে? দেখো আমাদের কাছে আসলো যে সময়টি 1 এর থেকে কম হবে সেই সময়টি কিন্তু আমরা নেব না। তার কারণটা কি? তার কারণ হলো আমাদের টোটাল সময় অবশ্যই 1 সেকেন্ডের থেকে বেশি, অবশ্যই টোটাল সময় 1 সেকেন্ডের থেকে বেশি। তার কারণ আমার শেষ সেকেন্ডের অস্তিত্ব যেহেতু আছে, তার মানে টোটাল সময় কিন্তু 1 সেকেন্ডের থেকে আরও বেশি হবে। তার মানে টি এর মান নেব আমরা হলো 1 এর থেকে বেশি যে আনসারটি আসবে সেটি। এবারে সেই টি এর মান যদি এই সির ইকুয়েশনে তুমি বসায় দাও, টোটাল উচ্চতা বা টোটাল কত হাইট থেকে পরন্ত সেটি কিন্তু বের করতে পারবা, এবং সেটিই হলো আমাদের পতনের উচ্চতা, এবং পাশাপাশি টি যেটা পেলাম সেটি হলো পতনকাল। তার মানে দেখো এভাবে করে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারি, যেটি হলো আমাদের জন্য 3 নম্বর সমস্যা হিসেবে আছে। এরপর আমরা আরেকটি সমস্যার দিকে যাব, যেটি আমাদের এই ধরনের কনসেপ্টের আলোকেই। দেখো আমাদের পরবর্তী সমস্যা হলো, দেখো 300 ফিট উঁচু একটি স্তম্ভ হতে যে মুহূর্তে একটি পাথর ফেলা হলো, ঠিক সে মুহূর্তে আরেকটি পাথরকে 100 ফিট পার সেকেন্ড বেগে স্তম্ভের গোড়া হতে খাড়া ঊর্ধ্বে উৎক্ষেপ করা হলো। কোথায় এবং কখন দুই পাথরখণ্ডের সাক্ষাৎ হবে? খুব সহজ একটি কনসেপ্ট এবং অঙ্কটি ভালো তোমাদের জন্য। একটি হলো 300 ফিট উচ্চতা হতে পরন্ত, একটি হলো আমাদের জন্য 300 ফিট হাইট থেকে পরন্ত একটি বস্তু, আরেকটি হলো ভূমিতল হতে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কত বেগে? 100 ফিট পার সেকেন্ড বেগে আরেকটি বস্তু। এখন ধরলাম ভূমি থেকে তারা এক্স উচ্চতায় মিলিত হলো, অর্থাৎ এখানে এসে দুজনকে পাশাপাশি দেখতে পেল বা মিলিত হলো এরকম। তাহলে সেখানে কি হবে? দেখো নিচে যে বস্তুটি আছে তার জন্য অতিক্রান্ত দূরত্ব হলো এক্স, যেটি সমান আমরা সূত্র হিসাবে লিখতে পারি 100t মাইনাস হাফ জি টি স্কোয়ার। আবার বলে দিই এখানে আমাদের টি হলো কি? ধরে নিলাম ভূমি থেকে এক্স একক উচ্চতায় টি সময়ে পরস্পরের সাথে পরস্পরের দেখা হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল বলতে পারি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অপরপক্ষে আরেকজন যে বস্তু আছে সেটি উপর থেকে পরন্ত, তার জন্য অতিক্রান্ত দূরত্ব হলো 300 মাইনাস এক্স। তাহলে এর জন্য 300 মাইনাস এক্স ইজ ইকুয়াল বলা যাবে হলো হাফ জি টি স্কোয়ার। তাহলে এটি হলো 2 নং। এখন দেখো আমাদের দরকার হলো কি? আমাদের টি এর মান চাইছে। দেখো কখন এবং কোথায়, তার মানে
টি এবং এক্স এই দুইটার মান জানতে চাওয়া হয়েছে। আমাদের মান জানতে চাওয়া হলো টি এবং এক্স। তাহলে দেখো এই দুইটা সমীকরণ তৈরি করার পর আমরা 1 এবং 2 যোগ করলে কি দেখতে পাই সমীকরণ? দেখো 300 = 100t। এখান থেকে টি এর মান দেখতে পাই 3 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড সময় তারা পরস্পর মিলিত হবে। এই টি এর মান যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই, যেখানে জি এর মান অবশ্যই তোমরা 32 ইউজ করবে, 32 ফিট পার সেকেন্ড স্কয়ার, যেহেতু এককটি সব কিছু এফপিএসে দেওয়া আছে সেখান থেকে বের করবা। তাহলে টি এর মান 3 যদি এখানে বসানোর সুযোগ থাকে বসাও তুমি, তাহলে এক্স এর মান দেখতে পাবে। দেখো আমাদের কোশ্চেন কিন্তু সেটাই, কোথায়? এটা হলো এক্স এর মান দরকার আমাদের, কখন? তার মানে টি এর মান। আমরা এই দুইটি মান যেহেতু এখান থেকে সলভ করে বের করতে পারি, কাজেই আমাদের অঙ্কের সমাধান কিন্তু হয়ে গেল। দেখো আমরা কিন্তু আমাদের যে কনসেপ্ট যতটুকু বিল্ড আপ হলো সেটুকুর ভিতরেই কিছু আমাদের জন্য সহজ এবং বেশি গুরুত্বপূর্ণ এরকম কিছু ম্যাথ নিয়ে আজকের ক্লাস আলোচনা করতেছি। লাস্ট আরেকটি ম্যাথ বোধ হয় আছে তোমাদের জন্য, সেটি আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখো আমাদের লাস্ট ম্যাথটি হলো এখানে, যেটা হলো একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমি আশা করি এই ধরনের কোশ্চেন তোমরা সচরাচর দেখে থাকো না, তবে মাঝে মাঝে কিন্তু দেখতে পাও। মাঝে মাঝে দেখতে পাও মানে এগুলো আমাদের সমাধানের চেষ্টা করতে হবে। কিভাবে সমাধান করবে তার একটা প্রসেস বা নমুনা আমি দেখাবো এখানে। দেখো কোশ্চেনটি হলো ভূমি হতে 1 সেন্টিমিটার, ভূমি হতে 1 সেন্টিমিটার। দেখো আমাদের সমস্যাটি একটু পড়ার চেষ্টা করবো আমরা। ভূমি হতে 1 সেন্টিমিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। এই ফোঁটায় ফোঁটায় বলতে আসলে বুঝি কি আমরা? 1 ফোঁটা থেকে আরেক ফোঁটায় পানিটা একটা নির্দিষ্ট বিরতিতে পড়তেছে। 1 ফোঁটা থেকে আরেক ফোঁটা যখন টিউবওয়েলের বা কলের মুখ থেকে পড়তেছে, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় ব্যবধান বজায় রেখে পড়তেছে। সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম ফোঁটা যখন ভূমিতে এসে পড়ে, তখন তৃতীয় ফোঁটা কলের মুখে মুক্ত হয় বা চলে আসে, বের হয়ে আসে। অর্থাৎ প্রথম ফোঁটা, দেখো আমি যদি একটু চিত্রটা তোমাদের দেখানোর চেষ্টা করি, এটা হলো টিউবওয়েলের মুখ। এখানে যদি আমি তৃতীয় ফোঁটাটা দেখাই, তখন আমাদের ভূমিতে আসে হলো প্রথম ফোঁটা। তাহলে মাঝখানে আমাদের দ্বিতীয় ফোঁটা কোনো একটি অবস্থানে আছে কিনা? দেখো সেই ফোঁটাটি কোথায় আছে সেই ফোঁটাটি আমি জানি না, ধরে নিলাম সম্ভাব্য এখানে আছে। তবে তুমি যদি একটু খেয়াল করো, এই দুজনের মধ্যে সময় ব্যবধান ধরে নিলাম টি। প্রথম ফোঁটা পরে দ্বিতীয় ফোঁটা যখন পড়া শুরু হলো, তখন আমাদের দুজনের মধ্যকার সময় ব্যবধান টি নিলাম, এখানেও দুজনের মধ্যকার সময় ব্যবধান টি নিলাম। তাহলে দেখো প্রথম ফোঁটাটি যখন টিউবওয়েলের মুখে উন্মুক্ত হলো, সেখান থেকে শুরু করে যখন ভূমিতে এসে পড়লো, টোটাল দূরত্ব তুমি যদি আমাদের এইচ ইজ ইকুয়াল, প্রশ্নে দেওয়া আছে দেখো 0.01 মিটার, 0.01 মিটার। তাহলে দেখো আমরা যদি টোটাল দূরত্ব 0.01 বলি প্রথম ফোঁটার জন্য, 0.01 ইজ ইকুয়াল আমরা বলে দিতে পারবো হাফ জি 2t হোল স্কোয়ার, হাফ জি টি 2t হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে তুমি টি সমাধান করে বের করতে পারবে, এখান থেকে টি বের করা যাবে। জি এর মান তুমি ইউজ করবে হলো 9.81 বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমাদের বলা হচ্ছে দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে ধরে নেই দ্বিতীয় ফোঁটা হলো আমার ভূমি থেকে x একক উচ্চতায়। সেই x এর মান কি দেখো, টোটাল যে উচ্চতা আছে, টোটাল যে উচ্চতা কত দেখো 0.01। এখান থেকে আমি মাইনাস দেবো কি দেখো এইটুকু, যতটুকু সে দূরত্ব অতিক্রম করে আসছে সেই দূরত্বটুকু কত দেখো, পরন্ত বস্তুর ধারণায় একটি পরিমাণ সময়ে, একটি মানে 1t, এই সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে আসে সেটি হলো কি দেখো মাইনাস হাফ জি টি স্কোয়ার। তার মানে দেখো এখান থেকে তুমি কিন্তু ওখান থেকে প্রাপ্ত টি এর মান যদি এখানে এসে বসাও, তুমি কিন্তু এক্স এর মান বের করতে পারবে। অর্থাৎ ভূমি থেকে দ্বিতীয় ফোঁটাটি কতটুকু উচ্চতায় আছে সেটি কিন্তু বের করতে পারবে। তার মানে দেখো আজকের ক্লাসে আমরা কিন্তু চেষ্টা করলাম খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কিংবা পরন্ত বস্তুর ধারণায় স্থির অবস্থান হতে মুক্তভাবে পরন্ত বস্তুর ধারণায় যে কনসেপ্টগুলি আছে তার আলোকে কিছু ম্যাথ দেখানোর। আশা করি তোমাদের জন্য উপকার হবে। এই ধরনের ম্যাথগুলি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। এই ধরনের সমস্যাগুলি বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তোমার দক্ষতা যাচাই হবে, তোমার মস্তিষ্ক বা ব্রেইন যেটা বলি আমরা,
সেটা আস্তে আস্তে কিন্তু নার্সিং হবে বা প্র্যাকটিসের মধ্য দিয়ে নতুন করে তৈরি হবে। এবং আমি আশা করব তোমরা সে ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে যাবে এবং তোমাদেরকে তোমরা সেভাবেই তৈরি করবে যেভাবে করে সফল হওয়া যায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফল হওয়া যায়। আর সেটি যদি করতে পারো তুমি মোটামুটি একজন ভালো মানুষের কাতারে চলে আসবে। আমি আশা করি তোমরা সবাই ভালো মানুষ হতে চাও। তো এই জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং আমি অ্যাজ এ টিচার তোমাকে আমার দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং সেটি তোমরা আশা করি খুব সহজেই খুব কাছাকাছি সময় তোমাদের কাছে দেখতে পাবে। তো আজকে এই পর্যন্তই থাক। আগামী সেই দিনগুলির জন্য তোমাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং সামনের কোনো একটি ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।